ব্রিগেডিয়ার ফজল যিনি নির্বাচন কমিশনার, তার ব্যাপারে আপনি ইতিবাচক হলেও আমার কাছে তার ব্যাপারে অনেক নেগেটিভ খবর আছে। তার সঙ্গে আওয়ামী সংশ্লিষ্টতার অনেক বিষয় আছে। আমি অনুষ্ঠানের মাধ্যমে হুঁশিয়ার করতে চাই যে মানে এত এত ভালো না আর কি, বুঝছেন না? এত কি বলবো, মানে সাধু সেজে ভিতরে কিছু করবেন সেই প্রচেষ্টা করা বোধ ঠিক হবে না। তারপরে আমাদের এই যে নন কমিশন স্বরাষ্ট্র উপদেষ্টা যে বসে আছে আর কি, সে বলছে যে অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না। তো যে অস্ত্রগুলা লুট হয়েছে আর কি, সেই অস্ত্রগুলা নাকি নির্বাচনে ব্যবহার হবে না। তো যারা লুট করছে এটা তার কানে কানে সে বলে গেছে। তো ধরেন এই যে অবস্থাটা, এবং আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোও কিন্তু ধরেন এই জায়গাগুলো খুব বেশি মনোযোগী না। তারা অবশ্য মনে করছেন যে জনগণ যদি ভোট দিতে নামে সেই জোয়ারে হয়তো অনেক কিছুই হবে না। কিন্তু মাঠের বাস্তবতা কি? আমাদের যে রিমোট এরিয়ার যে নির্বাচন কেন্দ্রগুলো বা যে পরিমাণ ফোর্স এবং যে পরিমাণ নির্বাচন কেন্দ্র এবার আবার গণভোট যুক্ত হচ্ছে, মানে এগুলো সামাল দেয়া, এগুলো প্রসেস করা, এটার সাথে আপনি যদি সমাধানের জায়গাটা একটু বলেন। জি, সমাধানের জায়গায় আসবার আগে, বিকজ সমাধানটা সাথে অ্যাকচুয়ালি ভারতও জড়িত, ভারতের কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি জড়িত, আমি সেই জায়গাটাতে নিয়ে আসি। দেখেন ভাই, আমরা এখন বুঝতে পারতেছি যে ভারত মুখে মুখে নির্বাচন করবার জন্য বর্তমান ইউনিস সরকারকে অনেক চাপ দিলেও প্রথম দিকে, যখন তারা বুঝে ফেলে যে হাসিনা এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই মুহূর্ত থেকে তারা কিন্তু এই নির্বাচনটা যাতে না হইতে পারে বা সুষ্ঠু কোনো নির্বাচন না হয় সেই জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। তো রিসেন্টলি তারা যেটা করলো, তাদের এই বাংলাদেশে যেই দূতাবাস মিশন, সেটাকে নন রেসিডেন্ট মিশন, মানে ফ্যামিলি সহ থাকার জন্য সেটা ডিক্লেয়ার করলো। আরে ভাই, তোমাদের 2024-এর পরে তো এমনিতে তোমরা নিজেরাই সেটাকে নন রেসিডেন্ট মিশন করে রাখছো, এখন হঠাৎ করে ডিক্লেয়ার করলা কেন? তার পিছনে কিন্তু একটু শানে নজুল আছে ভাই। সেটা হচ্ছে কি, তারা চায় যে বাংলাদেশকে একটা নিরাপত্তার ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাইরের পৃথিবীর কাছে প্রমাণ করবার জন্য, এবং তাদের কিছু পরবর্তী পরিকল্পনা আছে সেটার সাথে এইটাকে যুক্ত করার জন্য। তারা এই যে ডিক্লারেশনটা দিচ্ছে গত সপ্তাহে, তার আগে 2 দিন ধরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেক দেশ এবং প্রায় 20টার মতো দেশের অ্যাম্বাসেডর এবং হাই কমিশনারদের সাথে তারা যোগাযোগ করে কনভিন্স করার চেষ্টা করছে যে আমরা নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ মিশনকে নন রেসিডেন্ট মিশন, যে ফ্যামিলি সহ না ফ্যামিলি ছাড়া মিশন, সেটা ডিক্লেয়ার করতে যাচ্ছি, তোমরা সেটা যদি জয়েন করো। বাকি দেশগুলো বলে দিছে না, বাংলাদেশের পরিস্থিতি এমন না যে আমরা সেটা ডিক্লেয়ার করব। আর ইউকে সম্ভবত বলছে যে যদি প্রয়োজন হয় আমরা সেটাকে ট্রাভেল অ্যাডভাইজারি দিব, কখনো নন এই ধরনের কোনো সিচুয়েশন হয় নাই, বাট তারা তারপরে সেটা দিল। তার পরবর্তীতে তারা কি করলো, হাসিনাকে গত 23 তারিখে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিল পাবলিকলি এবং গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে, কোনো বাধা ছাড়া। আরেক দেশের ফেরারি আসামি যে আরেক দেশ থেকে পালায় গিয়ে তার লোকজন নিয়ে সেখানে আছে, সেখানে তাকে সুযোগ করে দিয়ে একটা প্রচুর ডিপ্লোম্যাটিক নর্ম ভঙ্গ করলো। এখানে কিন্তু ভাই জিনিসটা শেষ না। আমার যেটা মনে হয় এবং যেই জায়গাটাতে আমি শঙ্কিত, সেটা হচ্ছে এটা ভারতের চালের একটা অংশ, যেই ক্ষেত্রে তারা যেটা চেষ্টা করতে পারে সেটা হচ্ছে ইলেকশনের সময় গোলযোগের জন্য আওয়ামী লীগের বেশ কিছু লোক, আওয়ামী লীগের লোক মানেই তো সে হচ্ছে ক্যাডার, সে হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে দেশের ভিতরে পুশ করা, বাংলাদেশের ভিতরে পুশ করবে এবং পুশ করার পরে কিছু নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক কাজ করাবে। তাদের যেই যাদেরকে পুশ করা যাচ্ছে, প্লাস হচ্ছে এদের যে প্রক্সি কিছু বাংলাদেশে আছে। কি প্রক্সি আছে? এই দেখবেন আমাদের পার্বত্য এলাকায় পাহাড়ি যে সন্ত্রাসী জনগোষ্ঠী আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে ইনসার্জেন্সি অপারেশন করে, তাদেরকে ব্যবহার করে কিছু সন্ত্রাসী কাজ করাবে। তারপরে আওয়ামী লীগের যে লোকজন আগে থেকে এখানে ছিল, তাদের কাছে তো অস্ত্র, যে লুটের অস্ত্র তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আস্থাবান যে সেটা ব্যবহৃত হবে না। বাট আমার সাথে ভাই কারো গোপন কথা হয় না যে আমি জানবো আওয়ামী লীগের লোকজন সেটা ব্যবহার করবেন কি করবেন না। দেন আরো প্রক্সি আছে ভাই, যারা, যেটা ভয়ঙ্কর ভাই, আমি আপনার কাছে রাজনাথ সিং এর একটা ছোট্ট অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, যদি দেখেন সেখানে আমরা দেখতে পাই, ধরেন আমাদের চরমোনাইয়ের কথা যাকে বলা হয়, এবং কিছুটা অ্যালিগেশন আছে যে যারা আফগান তালেবান এবং তার সাথে এখানকার যে তালেবান তৈরি, যাদেরকে সশস্ত্র করার পিছনে ওনার দলের একটা সংশ্লিষ্টতার কথা মাঝে মাঝে উঠে আসে।
তারা কিন্তু চুপ করে বসে থাকবে না, ভারত তাদেরকে কাজে লাগাবে দেশে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংস এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য। তাতে তাদের লাভ কি হবে ভাই? দেখেন, যদি আল্লাহ না করুক এই ধরনের একটা গোলযোগপূর্ণ সহিংস নির্বাচন হয়, তাহলে কিন্তু যেই দল হারবে তারা ইলেকশনের ফলাফল মেনে নিবে না, কারণ গোলযোগের তো প্রমাণ থাকবে সেখানে, ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবে, সবাই দেখবে যে গোলযোগ হয়েছে, সহিংসতা হয়েছে, মেনে নিবে না তারা। দ্বিতীয়ত যেটা হবে, যদি তার মধ্যেও জয়ী দল তারা সরকার গঠন করে, তাদেরকে কিন্তু এই আন্দোলন এবং মেনে না নেওয়ার যেই সংঘাত চলবে তার মধ্যে টিকে থাকবার জন্য, সরকারি কাজ চালানোর জন্য ঝুঁকতে হবে ভারতের সাহায্যের জন্য, যেটা হাসিনা সবসময় নিছে, যে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য সে ভারতকে ব্যবহার করছে, সে পুলিশকে ব্যবহার করছে, কিছু ক্ষেত্রে সেনাবাহিনী, কিছু অসাধু কর্মকর্তাকে ব্যবহার করেছে। তো তার মানে সেই নতুন সরকার ভারতের উপর ঝুঁকবে এবং সেনাবাহিনীর উপর ঝুঁকবে সাহায্যের জন্য, যে আমাদেরকে টিকে থাকবার জন্য সাহায্য করো। কিভাবে সাহায্য করো? তাদের টার্মস মেনে। তাদের টার্মসের মধ্যে একটা কি আছে অন্যতম? হাসিনাকে আবার ফেরত আনতে হবে, আওয়ামী লীগকে আবার ফেরত আনতে হবে। তো ভারত কিন্তু হাসিনা শেষ দম না, ভারত কখনো যাবে না হাসিনার ডেড বডি ওইখানেই কবর দিতে বা বাংলাদেশে পাঠাইতে। তারা যাবে সুস্থ সবল শরীরের হাসিনা, এই পতিতাকে বাংলাদেশে ফেরত পাঠাইতে, তাদের যে স্টেক হোল্ডার হিসাবে তাদের স্বার্থ দেখবার জন্য। হাসিনা ছাড়া তাদের আর কোনো বিকল্প নাই। তারা বিএনপিতে ট্রাই করে দেখছে, জামাতে ট্রাই করে দেখছে, সব দিকে ট্রাই করে দেখছে, এনসিপি কে তারা ভাঙছে, বাট তারা দেখছে না হাসিনার বিকল্প ভারতের জন্য নাই। ওরা বলে না যে আওয়ামী লীগের এরা যে বাংলাদেশের জন্য হাসিনার বিকল্প নাই, আসল কথা হচ্ছে ভারতের জন্য হাসিনার কোনো বিকল্প নাই। তো তারা সেই জন্য তাকে পাঠানোর একটা সুযোগ তখন তৈরি করবে। এর বাদেও গ্লোবালি কিন্তু বাংলাদেশের অনেক দুর্নাম হবে, সাহায্য এবং বিনিয়োগ বন্ধ হওয়ার সুযোগ আছে। এই যেই জিনিসগুলা ভারত করবে ইলেকশনের সময়, কিসের সুযোগ নিয়ে? আমরা যদি ইলেকশনটাকে ঠিকমতো কন্ডাক্ট না করতে পারি, নিরাপত্তা না দিতে পারি, সবকিছুই কিন্তু ভারত তাদের অ্যাডভান্টেজে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে সিচুয়েশনটা আমি বললাম ভাই, রাজনাথের এটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, সেখানে এসে পরিষ্কারভাবে কিন্তু বলা আছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে আফগান তালেবান এবং ভারত এখন সব থেকে সুস্পষ্ট বন্ধুর অবস্থায় আছে এবং তারা একে অপরকে সহযোগিতা করে, এবং তার কথায় সুস্পষ্ট ইঙ্গিত আছে যে তারা পাকিস্তান এবং বাংলাদেশে প্রয়োজন বোধে সেই আফগান তালেবানের সাহায্য নিয়ে তারা কিছু করতে পারে এবং চায়। সেই ক্লিপটা যদি আপনি এখন দেখাতে না পারেন, আপনি আপনার লিঙ্কে দিয়ে দেন, আমি এটা লিঙ্কে দিয়ে দিব। তবে ধরেন ভারত যতই চাক বা যেটাই বলুক, হাসিনার পুত্র কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু হাসিনাকে বৃদ্ধা হিসেবে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে। আমি সাম্প্রতিক সময় আল জাজিরার এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে তিনি কথা বলেছেন। আমি ক্লিপটা আবার দেখাতে চাই। মানে আপনি তো বলছেন যে ভারত চাচ্ছে হাসিনাকে পুশ করতে, কিন্তু হাসিনা যে ইনভ্যালিড হয়ে গেছে এটা কিন্তু তার ছেলেই বলছে। আমি একটু ক্লিপটা একটু দেখাতে চাই, সুমন ভাই। Indicated that your mother is planning to retire from politics. So after this, I mean, if she was ever able to, you indicated that your mother is planning to retire from politics. So after this, I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? No, she's all. My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire. So this is, in a sense, the end of the Hasina era? Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her? Yeah. কথা কিন্তু একদম পরিষ্কার। সো ভাই, ভারত এখানে কপচি করে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ আমি আপনার সাথে একমত যে সজীব ওয়াজেদ জয় ওরফে ছাগল জয় এই কথাটা বলছে, সেটা প্রমাণ আছে। বাট এখন কি তাহলে তো জয় গত 15 বছরে যেই কথাগুলো বলছে সেগুলোকেও আমার কাছে সেন্সিবল কথা বলে মেনে নিতে হয়, সত্যি কথা বলে মেনে নিতে হয়। আমার কাছে কেন জানি মনে হয়, হয় এই ছাগলটা না বুঝে বলছে এই কথাগুলা, অথবা এটা একটা চাল হতে পারে আমাদেরকে বোকা বানানোর জন্য, ভারতের পক্ষে বলবার জন্য যে সে এখানে আসবে না। না, আমি এখানে আরেকটা অ্যাঙ্গেলে দেখছি। ধরেন সন্তান হিসেবে সে তো তার মায়ের শারীরিক অবস্থা জানে, তাই না?
তার মায়ের সঙ্গে তো তার ধরেন ইন পার্সন দেখা হয়েছে, হয়তো ভিডিও কলে রেগুলার কথা হয়, সে টোটাল বিষয়টা মিলে একটা অ্যাসেসমেন্ট করতে পারে। মানে এটাকে ধরেন হয় না অনেক সময় যে আমি জানি আমার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, হ্যাঁ আপনি জানেন আপনার মায়ের স্বাস্থ্যের অবস্থা কি, তো আপনি ধরেন কথা বলতে গিয়ে বলে ফেললেন যে না নাই, হয়তো মাই হয়তো বলছে না আমি আর পারতেছি না রে বাপ, এই এত পারতেছি না, হইতে পারে। তো যাই হোক, তো এটা আমি বললাম আর কি, যে আমার মনে হয় না যে হাসিনা বয়স কত, ধরেন 80, হাসিনার বয়স তো এখন 80। জি জি তো 80 বছর বয়সী একটা বৃদ্ধ মহিলা দেশে ফিরে আবার কি করবে, এটা তো মানে এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো শুনুন ভাই, আপনি ধরেন যদি আমরা বলি যে ধর নির্বাচনের বাকি আছে আর 17 দিন, মানে 17 দিন আগে এই জাতীয় আলোচনা করাটাও আমাদের জন্য একটু মানে কি বলবো দুঃখজনক আর কি, যে আমাদের এই মুহূর্তে নির্বাচনের এক ধরনের ক্যাম্পেইনে থাকা উচিত ছিল যে কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, কেন ভোট দিবেন। তো সেই জায়গাটায় আহ, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আপনি কি মনে করেন কোন পদক্ষেপগুলো এই মুহূর্তে নির্বাচন কমিশন, আমাদের সরকার নিতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্য, এই জাতীয় সীমাবদ্ধতা গুলোকে অতিক্রম করার জন্য? জি, প্রথমত আমি টাচ করব, ধরেন অনেক কিছু বলার আছে আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রধান যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করতেছে, তারা যে সার্কাসে ক্লাউনের মতো কিছু কিছু কাজ করতেছে, সেই জায়গা নিয়ে আমি কিছু বলবো না। এগুলো হচ্ছে এক নম্বর সেন্সিটিভ, এটা আমার ফোকাসও না আজকে, আমি রাজনৈতিক বিশ্লেষকও না, এবং আমার ভাই মার খাওয়ার ইচ্ছা নাই, আমি মার খুব ভয় পাই। হ্যাঁ, এখন যেটা হলো, একটু প্রথমে নির্বাচন কমিশনে আসি। নির্বাচন কমিশনের আসলে যে ফ্যাক্ট হচ্ছে, একটা কমিশন আছে, নির্বাচন কমিশনার, ওনার প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাথে 5 জন নির্বাচন কমিশনার আছেন, বিভিন্ন যোগ্যতায় তারা এসছেন। বাট দিন শেষে তারা এই ব্রিগেডিয়ার জেনারেল ফজল, ওনাকে দিয়েই সব কথা বলাচ্ছে, ওনাকে দিয়েই সব কাজ করাচ্ছে। তাদের ধারণা যে সে বোধহয় সবকিছু বুঝে, সুতরাং তাকে দিয়ে করব। এবং আপনি যে জিনিসটার কথা বলেছেন সেটা হ্যাঁ আমিও শুনেছি, সেটা আমার কাছেও খারাপ লাগে। বাট দেখেন, একই সাথে আমি আস্থা রাখতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ফজল, উনি কিন্তু এই তারেক সিদ্দিকী এবং মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, এদের অনেক দুর্নীতি ধরে ফেলা এবং সেটা আটকানোর অনেক চেষ্টা করছিলেন। উনি যখন ওসি কমান্ড্যান্ট এস আর্মি সিকিউরিটি নিচ্ছিলেন সেই অবস্থায়, এবং তাদের রোশান হওয়ার পরে ওনাকে কিন্তু শেষ পর্যন্ত অকালে মানে অবসরে যেতে হয়। ওনার তো লেফটেন্যান্ট জেনারেল হওয়া কনফার্ম ছিল, অবশ্যই ওনার সেই যোগ্যতা ছিল। এখন এবং আপনি যদি খেয়াল করেন, জুলাইয়ের 26 তারিখে 2024 সালে যখন তপ্ত অবস্থা, সাহস করে উনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে একটা সুন্দর কবিতা উনি তৈরি করছিলেন, এবং সেটার অডিও আমাদের কাছে অনেক ইন্সপিরেশনাল ছিল। এই গুণগুলো আছে ওনার। উনি একটা কোর্সের সোর্ড বিএসইউ হাইলি কোয়ালিফাইড অফিসার, বাট ওনার কাছে সেই কারণে এক্সপেকটেশনটাও বেশি। ওনার কাছ থেকে কিছুই ব্যাদ, কারণ কি মনে রাখতে হবে, নির্বাচন কমিশনের শুধু ব্রিগেডিয়ার জেনারেল ফজল না, প্রত্যেকে কিন্তু ওনারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত শপথ নেয়া লোক। ওনাদেরকে কিন্তু কেউ ছাঁটাই করতে পারবে না। ওনাদেরকে হয় পদত্যাগ করতে হবে, নাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করে তার মাধ্যমে ওনাদেরকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। তার মানে আমরা আশা করি কি, একজন বিচারপতির কাছ থেকে যে ব্যবহার, যে বিজ্ঞতা এবং যেই ধরনের একনিষ্ঠতা আমরা আশা করি, সেই একই জিনিস ওনাদের কাছ থেকে আমরা আশা করছি। সেখানে ওনারা একজনের কাঁধে দিয়ে, কোথায় নির্বাচন কমিশনে সবাই করলো কি, এই ঋণ খেলাপি আর ডুয়াল সিটিজেন তাদের বৈধতা দিল, বাট কার মুখ থেকে বলা হলো, ব্রিগেডিয়ার জেনারেল ফজল বলে ফেললেন যে মনে কষ্ট নিয়ে উনি দিচ্ছেন। আরে ভাই, প্রধান নির্বাচন কমিশন চুপ থাকেন কেন? তিনি বলেন না কেন এই কথাটা? আপনার কি দায়িত্ব নিয়ে কথা বলতে লজ্জা লাগে? আপনার তো সেটা হওয়ার কথা না। দেন ঠিক আছে, যতটুকু ভুল হওয়ার হয়ে গেছে, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন। আমি এটা বলতে চাচ্ছিলাম যে বিচারপতিদের মর্যাদায়, বিচারপতিদের যে আচরণ বিধি, সেই আচরণ বিধিতে বিচারপতিরা অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না, অনেকের সঙ্গে মিক্সিং করতে পারেন না। এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই আমি বলছি যে ওনার সঙ্গে যেসব যোগাযোগ হচ্ছে বা যা কিছু হচ্ছে, উনি যদি মনে করেন যে এগুলো সব গোপনে হচ্ছে, তাহলে উনি ভুল করবেন আর কি। তো জি জি, এটা অবশ্যই সেই জায়গায় আচরণে ওনাদেরকে, ওনারা কিন্তু কোনো মিসকনসেপশন, মিসপারসেপশন সেগুলো তৈরি করে ওনারা ক্ষতিগ্রস্ত যতটা হবেন, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ ওনাদের সামান্য ভুলের কারণে। তো এখন ওনারা যে জিনিসটা করতে পারেন, তার মানে আমরা যদি দেখলাম যে পুলিশ এবং আনসার শুধু এখনকার পরিস্থিতিতে যথেষ্ট না, তো আগের মতো নির্বাচন কমিশনের জন্য আমার রিকোয়েস্ট, আগের মতন আপনারা
যে আর্মি হয় ক্যাম্পে নাহলে টহল দেবে শুধু তা না, 13,000 ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আপনারা আইডেন্টিফাই করেছেন 43,000-এর মধ্যে। সেই 13,000-এর জন্য আপনাদের অতিরিক্ত ফোর্স এবং স্ট্যাটিক মানে যারা কেন্দ্রে থেকে, সেখানে বিজিবি এবং সেনাবাহিনী মিলায় যদি এক সেকশন তৈরি করা হয় যারা সেই 13,000 কেন্দ্রে থেকে তার দায়িত্ব পালন করবেন, নিরাপত্তার দায়িত্ব, তাহলে কিন্তু সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো থেকে আমরা ওই সহিংসতা বা অন্য কিছু হয়তো সেই ভয়টা থাকবে না ইনশাআল্লাহ। তো এখন সেটা করতেও সময়, দেখেন আপনি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে প্রতিটা কেন্দ্রে, এর মধ্যে 43,000-এর মধ্যে কয় হাজার ভেঙে ফেলছে দেখছেন আপনি? ভেঙে ফেলতেছে লোকজন। বডি ক্যাম দেয়া হচ্ছে, যেটা খুবই এফেক্টিভ, যে একজন নির্বাচনী কর্মকর্তার কাছে বডি ক্যামেরা, বডিতে ক্যামেরা থাকবে, যেটা অনলাইন থাকবে সারাক্ষণ। আপনি কেন্দ্র হলো 43,000, আপনি দিচ্ছেন 25,000 বডি ক্যাম। কেন? মানে বাকিগুলা তা মনে করেন বডি ক্যামের দরকার নাই? টাকা কি খুব বেশি লাগতো? খরচ তো এমনিতেই করছেন, আমাদের না, জনগণের টাকায় খরচ করতেছেন। আমি এখানে দ্বিমত পোষণ করি। ধরেন বাংলাদেশের জন্য যে বডি ক্যাম, সিসি ক্যামেরা, ড্রোন, এগুলো হচ্ছে পয়সা খাওয়ার ধান্দা। মানে নির্বাচন কমিশনের এই এখন নতুন পয়সা তো খেয়ে ফেলছে ভাই, আপনার আমার ওয়ালেট তো খালি করে ফেলছে, হুম, সেইগুলো তো খালি, এখন সেটা তো কাজে লাগাইতে হবে। আমি ইভিএম এর সেটা সময় দিয়ে- দেখি না, ইভিএম ওই সময় সিসি ক্যামেরা বহু কিছু হয়েছে, সব লুটপাট হয়ে গেছে। এগুলো হচ্ছে যা পয়সা খাওয়ার ধান্দা। তো জি, তার থেকে যদি তো আমি সেটাও হয়, বাট আমি আশা রাখতে চাই যে ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রুপস, সেনাবাহিনী, বিজিবি বা বিডিআর, তাদেরকে সেখানে রাখা। দেন আরেকটা জিনিস হচ্ছে যে নির্বাচন কালীন সেই পরিস্থিতি আমাদের যে টুলস বা কমিউনিকেশন ব্যবস্থা, সেই জিনিসগুলোকে ইফেক্টিভ করা। তো এর বাদে এখন এইটুকু আমার কিন্তু চাহিদা, তারা কোনো পক্ষপাত করবেন না, তারা সেই জায়গায় সেটাকে এফেক্টিভ রাখবেন, সেটা হচ্ছে আমাদের চাহিদা। এর বাদে আমাকে এখন আসেন সরকারের কাছ থেকে আমি কি চাবো। সরকার একটা লেভেল প্লেইং ফিল্ড বলছেন যে তারা তৈরি করেছেন, গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি। তো সরকারকে নির্দেশনা দিতে হবে। সরকারি যে, ধরেন আপনি জেনারেল জাহাঙ্গীরের কথা বললেন, উনি অস্ত্র নিয়ে একটা কথা বলেছেন যে সে অস্ত্র ব্যবহার হবে না, আপনি বলেন সেটা আপনি নিশ্চয়তা পাচ্ছেন, তাহলে যারা বৈধ অস্ত্রের মালিক, যাদেরকে আপনি চেক করে বৈধ অস্ত্র দিয়েছেন, তাদের কাছ থেকে আপনি অস্ত্র নিয়ে নিচ্ছেন, বাট সে অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে না। মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে আপনি বাধ্য করাতে পারলেন না ইফেক্টিভলি অস্ত্র উদ্ধার অভিযান করবার জন্য। এখনো সেটা বজায় আছে যে অস্ত্র উদ্ধার অভিযান, সেই জিনিসটা হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলি, সরকারের থেকে কি সিগন্যাল? ভারত সমস্ত দূতাবাসের সাথে যোগাযোগ করলো যে বাংলাদেশে নন রেসিডেন্ট ডিক্লেয়ার করার জন্য গত সপ্তাহে, এবং গত পরশুদিন 23 তারিখে তারা হাসিনাকে আমাদের বিরুদ্ধে আগ্রাসী দেশের সরকার উৎখাতের জন্য বক্তব্য দেয়া অ্যালাউ করলো। সেখানে হাসিনা কিন্তু, আপনি গতকাল যে প্রোগ্রামে করেছেন, একটা জিনিস আমি খেয়াল করছিলাম যে সে তার বক্তব্য দিয়েছে সরকার উৎখাত করবার জন্য, একটা নির্বাচন মানে দেশে প্রতিষ্ঠিত একটা অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের জন্য সে সেখানে জালময় বক্তৃতা এবং হিংসা, নির্বাচনকালীন হিংসা, প্রতিহিংসার সে ডাক দিচ্ছে। যেই মাটিতে বসে সে ডাক দিল, সেই মাটির ভারতের প্রজাতন্ত্র দিবসে আপনারা কিভাবে তার পরদিনই, তার ঠিক একদিন পরে 24 তারিখে আপনারা প্রধান অতিথি হিসেবে জ্বালানি উপদেষ্টাকে পাঠান। জ্বালানি উপদেষ্টা যখনই সেখানে যায়, তখন একটা মেসেজ ভারতকে দেয়া হয়ে যায়। কি মেসেজ? ভাই, এক গালে থাপ্পড় দিচ্ছে ঠিক আছে, আরেকটা গাল বাড়াই দিলাম, সেই গালেও থাপ্পড় দাও। তো এইটা কি আমাদের অ্যাটিটিউড? আমি জানি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কড়া স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে ভারতের এই ধরনের উস্কানিমূলক কাজ যে দুটো করেছে সেই ব্যাপারে। বাট যদি আমি সেটা মনে করি সেটা উস্কানিমূলক, তাহলে ভারত যখন ইচ্ছা করে হাসিনাকে দিয়ে বক্তব্য দেয়াচ্ছে, উস্কানি দেয়াচ্ছে, সরকার উৎখাতের কথা বলছে তার মাটিতে বলে, সেই ভারতের এম্বাসিতে আমি কিভাবে গেলাম? শুধু তিনি তো যান নাই ভাই, সবাই, কিছু পলিটিক্যাল পার্টির নেতাকে দেখলাম তারা সেখানে গিয়ে সস্ত্রীক গেছেন, এবং ফেসবুকে কি জঘন্য মানসিকতার, কতটা দাস মানসিকতার লোক এই পলিটিক্যাল লোকজন, তারা সেখানে গিয়ে ছবি দিচ্ছেন, ফেসবুকে মজা করে দিচ্ছেন। ভাই, তাদের জন্য, শুধু তাদের জন্য আওয়ামী লীগ যথেষ্ট ছিল, কোমরের 6 ইঞ্চি দিয়ে শুধু পিটাইতো। তো ভাই, এই জিনিসটা সরকারকে নিশ্চিত করতে হবে, আমরা ডাবল স্ট্যান্ডার্ড রাখবো না। আমাদের
যদি আমরা ভারতকে পরিষ্কারভাবে বলতে পারি এবং ডিপ্লোম্যাটদেরকে আমরা একটা সংবাদ সম্মেলন করে, এটা হয় প্রতিবার হয় ইলেকশনের আগে, যে ধারণা দেওয়া যে নিরাপত্তা ব্যবস্থা কি, সেখানে আমরা বলবো যে কিছু মহল থেকে এই উস্কানি দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতে বসে, যে ভারতে বসে কথাটা বলতে পারেন নাও বলতে পারেন, বলবেন আওয়ামী লীগের পতিতা হাসিনা ষড়যন্ত্রের জন্য ডাক দিচ্ছে, সহিংসতার ডাক দিচ্ছে। আমরা আশা করি, সরকারের বক্তব্য হতে পারে, আমরা আশা করি ভারত সরকার সেই ধরনের উস্কানিকে প্রশ্রয় দিবেন না, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি সহিংসতা ছাড়া। এই স্টেটমেন্টটা আগে থেকে যদি আমি দিয়ে রাখতে পারি, ভারত যত দুষ্টামি, অন্তর্ঘাতমূলক কাজ, সহিংসতা করার চেষ্টা করুক, সেটার ইম্প্যাক্টটা কম হবে ভাই। বাট আমাদেরকে আগে থেকে সেটার মতো কাজ করতে হবে। তো দেন রাজনৈতিক দলগুলোর জন্য ভাই একটু বলি, দেখেন আমি একদম পুরো হাত জোর করে বলবো, আপনাদেরকে আমি সমালোচনা করতেছি না, কি ধরনের অদ্ভুত কথা আপনারা মাঠে বলে বেড়াচ্ছেন, কাদেরকে নমিনেশন দিচ্ছেন, কাদের কথায় চলতেছেন, কিছুই বলবো না আমি। শুধু একটা জিনিস দেখেন, জনাব তারেক রহমান, আপনি যখন এত বছর পরে বাংলাদেশে আসলেন ফেরত, একটা বড় জনসভা, ইতিহাসের সব থেকে বড় জনসভায় আপনি লোকজনের সাথে কথা বললেন। আমার কিন্তু আশা ছিল আপনি দুইটা কথা বলবেন, শুধু দুইটা কথা। একটা কথা, আমার মা আজকে মৃত্যুসজ্জায় আছে, উনি অসুস্থ, ওনাকে দেখতে আমি আসছি, আপনাদেরকেও দেখতে আসছি, আপনারা আমার মার জন্য দোয়া করবেন। উনি ওনার মার জন্য দোয়া সেদিন চান নাই। দ্বিতীয়, উনি তো বিএনপির, ওনার মা বাবা দুজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, ওনারা তো দেশের নেত্রী ছিলেন। উনি তো, এখন উনি যদি মনে করেন উনি বিএনপির নেত্রী শুধু হবেন, নেতা হবেন, ওনার চয়েস। বাট আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম উনি এসে একটা বৃহত্তর ঐক্যের ডাক দিবেন, জাতীয় ঐক্যের ডাক দিবেন, যে ঠিক আছে আমরা হয়তো জাতীয় সরকার গঠন করতে পারি নাই, বাট আমি আগামী নির্বাচন যে সেটা আছে, সেটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে, দেশের সিস্টেমকে প্রগতির দিকে আগায় দেওয়ার জন্য, ভবিষ্যতের জন্য একটা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা একসাথে দল বেঁধে নির্বাচন করি, একই সাথে তা হোক না হোক আমরা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচন করব। সেখানে কোনো একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার, ট্রল করা, উল্টাপাল্টা কথা বলা, যেটার কোনো দরকার নাই, সেই ধরনের কথা বলা, সেগুলো বলবো না। আমরা একসাথে কাজ করবো যাতে একটা সুষ্ঠু নির্বাচন দিতে এই সরকারকে সহযোগিতা করতে পারি, এবং আমরাও যারাই ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। নাহলে ভাই দেখেন, যে নির্বাচন হোক, যেই বিজয় হোক না কেন নির্বাচনে, আপনার দল হয়তো জিতবে, সেটা জামাত হোক, বিএনপি হোক, কিন্তু বাংলাদেশ হেরে যাবে ভাই। আমরা এই নির্বাচনটা চাই না। একইভাবে জামাতের তাহের সাহেব, ওনাকে আমি বলবো যে ভাই আপনার কি দরকার ছিল সেখানে আলাদাভাবে চুপ করে থাকেন? আপনারা তো অনেক সংগঠিত দল, বিএনপি থেকে কে কি বলছে না বলছে তার প্রতিটা কথা উত্তর দেওয়ার দরকার নাই। আর আপনি নিজেই তো একজন আওয়ামী লীগের নেতাকে এখানে মঞ্চে দাঁড় করায় দিলেন আপনার বন্ধু হিসাবে পরিচয় করে দিয়ে। সো আমরা এই জায়গায় শুধু সংযত ব্যবহার তা না, আমরা আশা করব ওনারা এইটুকু ম্যাগনিটিউডটা বুঝতে পারবেন যে নির্বাচনে যে কোনো কারচুপি, ভোট ডাকাতি বা সহিংসতা অ্যাকচুয়ালি কোনো দলকেই নির্বাচনে জিতাবে না, বরঞ্চ সব দল তো শুধু হারবে, আমরা বাংলাদেশ হেরে যাব। সেই জায়গাটাতে আমার মনে হয় এই জিনিসটা। আর আরেকটা জিনিস, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান, আপনারা নির্বাচনী ম্যানিফেস্টো বের করেছেন, কেউ কেউ এখনো করেন নাই, অনেক কিছু রাখছেন ভাই। একটা জিনিস আপনারা, চারটা জিনিস ক্লিয়ার করবেন। এক নম্বর হচ্ছে আপনারা নির্বাচনে কোনো সহিংসতা চান না এবং সেটা হতে দিবেন না। নির্বাচনের মাঠে জনসভায় অনেক কিছু বলবেন, নির্বাচনের দিনে কোনো সহিংসতা করবেন না, সেটা প্রমিস করতে হবে। 2 নাম্বার জিনিস, এটা আপনারা আওয়ামী লীগের লোকদের আপনাদের দলে ভিড়াই, ভাই তো কয়টা ভোট পাইতেছেন? এরা তো বাতিল জিনিস। এথিক্যালি কোনো আওয়ামী লীগের লোকের তো রাজনৈতিক, টেকনিক্যালি পারে, ইথিক্যালি পারে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে পারে না। তারা যদি নেনি তাদেরকে, তারা তো ভাই আওয়ামী বিষটা আপনার মধুর মধ্যে ঢুকাইতেছে। আপনার দল যদি মধুর দল হয়ে থাকে, তার মধ্যে তারা ঢুকাই দিতেছে। বরঞ্চ সেই ক্ষেত্রে যেটা হয়, দলের ত্যাগী কর্মীরা তারা সংক্ষুব্ধ হয় এবং তারা দলের প্রতি, এবং ভোটাররা আপনার এলাকার, তারা কিন্তু কষ্ট পায় যে এই আওয়ামী লীগ এই এত কাজ করার পরে আপনার কোলে বসে তারা দুধ খাচ্ছে। দ্যাট ইজ ব্যাড, দ্যাট ইজ সিম্পলি ব্যাড। দেন সেনাবাহিনী এবং অন্য সবার জন্য যেটা হতে পারে, এবং সুমন ভাই, আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে আমাদের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, মানে এটা ভাবলে ভুল হবে যে মানুষের মধ্যে ওই চেতনা মরে গেছে।
মানে মানুষ অনেক কিছুই মেনে নিবে, এটা ভাবার কোনো কারণ নাই। এনসিপির কিছু নেতা ডিরেইলড হয়ে গেছে বা তারা জুলাইকে বেঁচে খাইছে অনেকে, তার মানে এই না যে জুলাই বিপ্লবের চেতনা শেষ হয়ে গেছে। জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিলই সাধারণ মানুষের অংশগ্রহণে, ছাত্রদের কেউ কেউ নেতৃত্বে ছিল, বাট মূলত ছিল সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। তো আমার কথা হচ্ছে কি, এটা একটা শিক্ষা, কারণ জানে যে হাসিনার মতো একটা শক্তিশালী স্বৈরশাসক যেভাবে পালাইছে, তাদের পক্ষে যদি কেউ এইভাবে আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করে যদি বড় ধরনের কিছু করার প্রচেষ্টা করে, তাদের কি পরিণতি হবে তারা নিশ্চয়ই সেটা বোঝার কথা। তো আমার কথা হচ্ছে নির্বাচনে বাকি হচ্ছে 17 দিন। এই 17 দিনে আসলে যেহেতু বিএনপি বলছে একটা জাতীয় সরকার করবে, জামাত এর আমির জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যখন কথা বলতে গেছেন, ওই যে শোক বইতে স্বাক্ষর করে তিনিও বলেছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো। তো সব মিলায় ধরেন কিছু ইঙ্গিত আছে যে একটা জাতীয় সরকার বা একটা ঐক্যমত্যের সরকারের মতো। তো এই জিনিসটা হোয়াই নট বিফোর ইলেকশন, কেন এই জিনিসটা যদি একরকমের একটা সেটেলমেন্টে হয় বা কথাবার্তা হয়, তাহলে কিন্তু ধরেন ভারতের থ্রেট কিন্তু জিরো হয়ে যায়, নির্বাচনের সহিংসতাও জিরো হয়ে যায়, এবং আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সবার কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায় যে তোমরা কারো দিকে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই, মানে সিচুয়েশনটা, গভর্নমেন্টের ফর্মটা হবে এরকম বা এভাবে গভর্নমেন্ট আগাবে। এবং আপনি তো ইশতেহারের কথা বলছেন, আমি মনে করি যে স্পষ্টভাবে সবাইকে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ ভোট এবং জুলাই বিপ্লবের যে চেতনা, যে সংস্কারের যে ধারণা, সেটার দিকে। সো এবারে সামনের গভর্নমেন্টটা কিন্তু নর্মাল গভর্নমেন্ট না, কিন্তু মানে হ্যাঁ ভোটের পরবর্তী কিছু সংস্কারের মাধ্যমে একটা সরকার কিন্তু। তো সেই জায়গাটা এখনই যদি একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি বা একটা আউটলাইনে আমরা আসতে পারি, আমার তো মনে হয় এটা খারাপ হয় না। আপনি কি জি, শুধু তাদের মানে ভোট পাওয়ার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। জনগণের কথা তারা যদি নাও ভাবেন, আমি বিশ্বাস করি ভাবেন, বাট প্র্যাকটিক্যালি যদি তারা নাও ভাবেন, হয় কি তাদেরকে কিন্তু একটা কালচার আছে পশ্চিমা দেশগুলাতে, এশিয়ারও কিছু দেশে আছে, যে নির্বাচিত হলে আমাদের মন্ত্রী কারা হবেন নাম সহ, বিভিন্ন সংসদীয় কমিটির প্রধান কারা হবেন নাম সহ। সুতরাং আমি দেখব শুক্কুর আলী, সে তাকে বানাচ্ছে অর্থমন্ত্রী, আমি সেই শুক্কুর আলীকে তো ভোটই দিব না, কারণ শুক্কুর আলী তো অর্থ চুরি করে খায়, তাকে আমি কিসের জন্য অর্থমন্ত্রী দিব বা পরিকল্পনা মন্ত্রী দিব, সেই জিনিসটা পরিষ্কার করে বলা। 2 নম্বর হচ্ছে, দেখেন এই জায়গায় আপনি যেটা বলছেন যে তার আগে জাতীয় ঐক্য, সেক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, একটা জায়গায় জনাব তারেক রহমানকে আমি বলি, আপনার সাথে যে প্রজাপতির দলকে নিয়ে আসছেন, তারা অ্যাকচুয়ালি আপনাকে কি বলছে আমি জানি না, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে তারা আপনাকে একটা মলম বিক্রির ক্যানভাসার হিসেবে স্টাবলিশ করতে যাচ্ছে? খুব, আমি সরি এই কথাটা বলার জন্য। দেখেন, আইদার আপনি যেটা বলছেন সেটা আপনার দলের লোকে শুনছে না। দেখেন, আজকে ময়মনসিংহে ত্রিশালে আগুন লাগানো শুরু হয়ে গেছে কিন্তু বিএনপির 2 গ্রুপের মধ্যে। হ্যাঁ, তো এখন হয় তাহলে দেখেন লোকে তো কি মনে করবে যখন আপনি বলে দিচ্ছেন যে হ্যাঁ ভোটের পক্ষে বিএনপি আছে, বাট আপনার অনেক নেতাকর্মী তারা নির্বাচনী প্রচারণায় বলছেন যে না, আমরা না ভোট দিব। তার মানে কি 2টা অর্থ দাঁড়ায়, হয় আপনার কথা আপনার কর্মীরা এবং নেতারা শুনে না, তাদের কি থাপড়ানো দরকার না। 2 নম্বর জিনিস হচ্ছে, তাহলে কি আপনি আপনার দল মুখে এক কথা বলে কাজে আরেকটা করে? এটাও কিন্তু ভয়ঙ্কর জিনিস। প্লিজ এই জায়গাগুলাতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তা না, কিছু প্রশ্নে জুলাই সেটাতে না ভোট দেওয়ার কি প্রশ্ন আসে, তাই না? সেটাতে না ভোটের কি প্রশ্ন, কিছু কিছু জিনিস আছে ঢুকায় দেওয়া হয়েছে পরে, আমি সরকারকেও সেই জন্য দায়ী করব, বিএনপি যে অভিযোগটা ছিল, বাট ওভারঅল সেটা তো না ভোট নেওয়ার জিনিস না, সেটা হ্যাঁ ভোটের জিনিস। এবং সেটা আমরা এবং সুমন ভাই, প্রকাশ্যে জিএম কাদের না ভোটের পক্ষে প্রচারণা করার পরেও কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেউ ধরতেছে না কিন্তু। ভাই আমার যতদূর মনে হয় বাটা শু কোম্পানি স্যান্ডেল বানানো কমায় দিছে, অথবা স্যান্ডেলের দাম অনেক বেড়ে গেছে, ডিমের দামও দেশে অনেক বেড়ে গেছে। আমার কেন জানি মনে হইতেছে ভাই, ওনার এই প্রকাশ্যে কথা বলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়ার জিনিসটা থেকে মনে হইতেছে জনগণ বুঝবে। এখন ভাই আরেকটা জিনিস, এখন
তারেক জনাব সরি আমি ভাবছিলাম পলিটিক্যাল। দেখেন, জনাব তারেক রহমানের জন্য কাজটা কিন্তু সহজ, শফিক সাহেবের জন্য কাজটা সহজ না। তাকে একটা দলকে চালাতে হতেছে যাদের প্রত্যেককে মানে সাফার করা, বিএনপিও সাফার করেছে, বাট জনাব তারেক রহমানকে কিন্তু নতুন করে পলিসি, এই যে কিছু লোক আছে লন্ডনে বসে বাংলাদেশ সম্পর্কে রিসার্চের কিছু জিনিস বানায়, কিছু মলম বানায়, ওনার হাতে ধরা দিছে, ওনার বোঝা হচ্ছে দিজ আর রং। আমি বলি, ওনার সামনে কিন্তু এখানে কোনো চেতনার দরকার নাই। আদর্শ, শহীদ জিয়া স্বাধীনতা এবং জাতীয়তাবাদী আদর্শ এবং একটা দল তৈরি করে গেছেন। বেগম জিয়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার একটা নীতি তৈরি করে। সিম্পল এই তিনটা জিনিস নিয়ে আপনি আগান, আর কোনো কিছুর দরকার হবে না। বলেন তো, আজকে বেগম জিয়া ওনার ইন্তেকালের পরে ওনাকে নিয়ে কেন কেউ কথা বলে না? ওনার আদর্শটাই তো সব থেকে বড় ছিল এখানে আমাদের টিকে থাকবার জন্য। তার যারা বলে না তারা কি মনে করতেছে যে তাকে বাদ দিয়ে নতুন নেতা, নতুন ধারণা এস্টাবলিশ করা যাবে? ভুল, সেটা চরম একটা ভুল জিনিস। তো আমি এখানে আর কোনো কিছু বলবো না। পলিটিক্যাল পার্টি শুধু সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর ব্যাপারে একটা সেন্সিটিভ জিনিস। দিন শেষে কিন্তু নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল সবাই কিন্তু তার কাছে সেনাবাহিনীর দিকে, অ্যাজ ইফ সেনাবাহিনীর হাতে একটা ম্যাজিক আছে, সুতরাং সেনাবাহিনী একটা সুষ্ঠু নির্বাচন করা দিবে। সেই জিনিসটা অনেক ভুল। দেখেন, এই সেনাবাহিনী কিন্তু 2028 বা 2018 সেনাবাহিনী না, 24 সেনাবাহিনী না। এই সেনাবাহিনী এমন একটা জায়গা আসছে যেখানে কিন্তু তার মনে একটা ভয় ধরে যাওয়া স্বাভাবিক। গুম খুনের বিচার হচ্ছে, যদি অতিরিক্ত কিছু করি আমার তো চাকরি চলে যাবে, ইনভেস্টিগেশন হবে। আবার কারো কারো মনে কষ্ট আছে, বুকে পাথর আছে। তো জিনিসটা হচ্ছে সিম্পল। সরকারেরও দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে বলা, ভাই যেইগুলার বিচার হচ্ছে, যে বিচারের জন্য আপনি আমরাও ভোকাল ছিলাম, সেগুলা হচ্ছে গুম খুন, আইন বহির্ভূত কাজ করবার জন্য। আর নির্বাচনকালীন তোমরা যে দায়িত্ব পালন করবা, সেখানে যদি তোমাদেরকে গুলিও চালাতে হয় বাধ্য হয়ে, সেটা আইনের আওতায় হবে, সেটাতে তোমাদের কোনো সমস্যা নাই। এটা এক জিনিস সেনাবাহিনীর। কারণ আমার যাদের সাথে কথা হচ্ছে, একটা আওয়াজ পাইলাম যে কিছু কিছু লোক, সৈনিক জুনিয়র লেভেলে তার প্রশ্ন করছে যে আমাদের প্রোটেকশন কে দিবে। এটা বুঝায় বলেন, তাদেরকে সাহস দেন যে এটা সম্পূর্ণ আইনের আওতায় থেকে কাজ করা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। 2 নম্বর জিনিস হচ্ছে, আপনারা কষ্ট করে সেনাবাহিনী, আমি জানি 1 লাখ না, কারণ 1 লাখের মধ্যে ধরেন সেনাবাহিনী 1 লাখ আসলে মাঠে প্রশাসনিক সহ 60,000 ডিপ্লয় করতে পারবে। যারা আবার 60,000 কি 24 ঘন্টা ধরে নির্বাচনে পাহারা দিবে? অন্তত 12 ঘন্টা 8 ঘন্টা করবার কথা, সেখানে 12 ঘন্টা করলো। মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা স্পেসিফিক মোমেন্টে 30,000 সেনাবাহিনী নিয়োজিত থাকার সক্ষমতা আছে এখনকার হিসাব অনুযায়ী। 30,000 যেখানে পারবে সেখানে হ্যাঁ, আসলে কেন্দ্রে দেওয়া সম্ভব না। বাট আমি জানি, আমি জেনারেল ওয়াকার এবং সেনা নেতৃত্বের কাছে অনুরোধ করব, বিমান এবং নৌবাহিনীর প্রতি, আপনারা আরো ইচ্ছা করলে 30,000-এর মতন দিতে পারেন। সব কোর্স বন্ধ করে দেন, যে কোনো ধরনের প্রশিক্ষণ বন্ধ থাকবে আগামী 2 সপ্তাহ। আপনারা নির্বাচনের সেই 15 তারিখ পর্যন্ত, যখন সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয় থাকবে, সেই পর্যন্ত আপনারা আরো 30,000 দিলে সুবিধা হবে কি, ওই যে 13,000 ভালনারেবল সেন্টারের কথা বললাম, সেগুলাতে সশরীরে নিয়োগ দেওয়া সম্ভব হবে বিজিবির সাথে মিলাই। সেই জিনিসটা করেন, এটা আপনাদের জন্য একটা সুযোগ। যেই দুর্নাম হয়ে গেছে, আপনারা তো কোনো দুর্নামের কাজ করেন নাই, আপনাদের আগের লোকজন দুর্নামের কাজ যেগুলা করে গেছে, তারা এখন কিছু লোক শাস্তির আওতায়, কিছু লোক পালায় আছে। আপনারা জাতির কাছে প্রমাণ করেন, কষ্ট করে, এতদিন তো কষ্ট করছেন, 1.5 বছর ধরে আপনারা মাঠে, এখন যেটা করেন আপনারা আরেকটু কষ্ট করে সবকিছু বাদ দিয়ে ম্যাক্সিমাম পসিবল ফোর্সেসকে পাঠান। কারণ আপনারা জানেন আমার থেকে বেশি, মাঠ পর্যায়ের জরিপ আপনারা করেছেন, এনএসআই ডিজিএফআই রিপোর্ট আপনাদের কাছে আছে, সরকারের কাছেও আছে, যে এই পুলিশ এই আনসার দিয়ে নির্বাচন কেন্দ্র ঠেকানো ভেরি ডিফিকাল্ট। ভালনারেবল গুলোতে আপনাদের থাকতেই হবে ফিজিক্যালি, সেটা নিশ্চিত করেন। আর সর্বশেষে গোয়েন্দা বাহিনী, এনএসআই ডিজিএফআই, আমি প্রথমে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিলাম, কিন্তু দেখেন কনক ভাই, আপনি কিন্তু আপনার মনে কিন্তু অন্য একটা ভয় আছে, শঙ্কা আছে, সেটা লজিক্যাল। তো সার্টিফিকেটটা যাতে আমি ঠিক দিচ্ছি সেটা একটু প্রমাণ করেন আপনাদের স্বার্থে। আপনাদের সুযোগ আছে, যেহেতু এখন আপনাদের ওই ব্যস্ত থাকতে হবে না ওই মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কামলা খাটার জন্য। গোয়েন্দা তথ্যগুলা সঠিকভাবে প্রবাহটা রাখেন, নিশ্চিত করেন যে কোনো একটা ঘটনা ঘটার আগেই যাতে বিশেষ করে সীমান্ত এলাকা এবং ভালনারেবল যে জেলাগুলো আমাদের আছে,
সেই জেলাগুলোতে এই ধরনের নাশকতার কাজ যাতে না হয় সেটা ঠেকানোর জন্য যতদূর সম্ভব সংশ্লিষ্ট সংস্থাদেরকে আপনারা দেন। আর জনাব তারেক রহমান শফিক সাহেব, আপনাদের কাছে আমি করজোরে ভাই অনুরোধ করে যাচ্ছি, প্লিজ দেশের স্বার্থে আপনার জাতীয় নেতা সেটা প্রমাণ করার জন্য এইবারে অন্তত জাতীয় ঐক্যের জায়গাটা, কনক ভাইয়ের হোপ আছে ইলেকশনের আগে, আমার হোপ হচ্ছে অন্তত ইলেকশনের আগে যে ইলেকশনটাকে একটা ইতিহাসের সব থেকে জঘন্য ইলেকশন সেটা যাতে কেউ না বলতে পারে, ইলেকশনের পরে একটা নির্বাচিত সরকার যাতে সুন্দরভাবে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করতে পারে তাদের ম্যানিফেস্টো, সেটা সুযোগ করে দেন, একজন আরেকজনকে সহায়তা করেন। এখানেই আপনারা জিতবেন, বাংলাদেশও জিতবে। ধন্যবাদ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।